ভারতীয় সংবিধানের 25টা সেট, যেটা আপকামিং ডব্লিউবিসিএস যেটা জুন মাসে হবে সেটার জন্য মেনলি। বাদবাকি যত রকম পরীক্ষা আছে তোমাদের, পুলিশ হোক বা এসআই হোক বা যে কোনো পরীক্ষা হোক, সেটা তুমি একবারে পেরিয়ে যেতে পারো, কোনো পরীক্ষা আটকাবে না। এই যে কোশ্চেনটা সেট করা হয়েছে সেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে সিটিজেনশিপ অবধি করা হয়েছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড টু সিটিজেনশিপ। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, মেকিং অফ কনস্টিটিউশন আছে, প্রিয়াম্বল আছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আছে, আর সিটিজেনশিপ আছে। মানে পার্ট 1, পার্ট 2, প্রিয়াম্বল, মেকিং অফ কনস্টিটিউশন আর হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই 5টা লেসন থেকে মেনলি করা হয়েছে। 25টা কোশ্চেন আছে, দেখে নেবো একটু। এমসিকিউ প্র্যাকটিস সেট 1 দেখো। প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধান রচনায় কতজন সদস্য ছিলেন? এখানে সংবিধান রচনার সময় 389 জন ছিলেন প্রাথমিকভাবে ছিলেন, কিন্তু যদি বলা হয় কতজন সদস্য, এটা কিন্তু ছিল, ঠিক আছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হতো, কোশ্চেনটা ঘুরিয়ে কোশ্চেন করা হতো, কতজন মানে সদস্য সংবিধানটাকে রচনা করেছেন, মানে আফটার ইন্ডিপেন্ডেন্স কী হয়েছে, এর মধ্যে কিন্তু মুসলিম লীগ অ্যাড ছিল, যার কারণে মুসলিম লীগটা বেরিয়ে গেছে, যার কারণে ওভারঅল যে ছিল 299 জনই ছিল প্রেজেন্ট। 299 জনের মধ্যে মহিলা কতজন ছিল? 15 জন সদস্য ছিলেন মহিলা, ঠিক আছে। 15 জন মহিলা সদস্য ছিলেন, 15 জন ছিলেন ফিমেল। আর কি 399 ছিল প্রথমে, ভারত স্বাধীনের পর 299 হয়, আর 299-এর মধ্যে 15 জন মহিলা সদস্য, ঠিক আছে। গণপরিষদ, সংবিধান সভা বলতে পারি বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলতে পারি, এর সাংবিধানিক উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবে কে ছিলেন? এটা সবাই জানো আমরা, যে BN রাও, ঠিক আছে। এখানে উপদেষ্টা অ্যাডভাইজার হিসেবে যদি BN রাও বলতে পারি, এখানে একটা কথা কোশ্চেন আসতে পারে যে সংবিধান সভার যে আইডিয়া বা ধারণা যদি কার কাছ থেকে নিই, ধারণার সময় বলবো MN রয়, মানবেন্দ্রনাথ রয়, ঠিক আছে। 1934-এ প্রথম ধারণা দিয়েছিলেন, 34-35-এ। তারপরে অবজেক্টিভ রেজুলেশন, যেটার পরবর্তী রূপ হচ্ছে প্রিয়াম্বল বা প্রস্তাবনা, সেটা প্রথম কে ধারণা দিয়েছিলেন জওহরলাল নেহরু। প্রিয়াম্বলের যে ধারণা সে অবজেক্টিভ রেজুলেশন হিসাবে দিয়েছিল, সেটা হচ্ছিল 13 ডিসেম্বর 1946 সালে প্রথম দেওয়া হয়। সেটা 40 দিন পর সংবিধান সভাকে দেয়, তো 40 দিন পর সংবিধান সভা সেটাকে অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ, এগুলো মেনে আমাদের সংবিধানটা করা হচ্ছে। সেটা হচ্ছে 22 জানুয়ারি। তো সংবিধান সভা এটা গৃহীত করে 1947 সালের 22 জানুয়ারি। ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল কবে? ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল ভারতের স্বাধীনতার পর। ভারতের স্বাধীনতা 15 আগস্ট 1947, তো 29 আগস্ট 1947 সালে গঠন করা হয় ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির যে সদস্য ছিলেন, সেখানে ছিলেন 7 জন সদস্য ছিলেন। 7 জন সদস্যের মধ্যে যে চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যান হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকরজি, ঠিক আছে। 7 জন ছিলেন, 7 জনের নাম তোমাদের পড়বে না, ঠিক আছে, এ মনে রাখবা। 7 জন সদস্য ছিলেন, চেয়ারম্যান ছিলেন ভীমরাও আম্বেদকর। এই 7 জনের মধ্যে কিন্তু একজন কিন্তু চেয়ারম্যান, বাকি 6 জন কিন্তু আদার্স মেম্বার, ঠিক আছে, এইভাবে মনে রাখবা। জরুরি অবস্থা যদি জিজ্ঞাসা করা হয়, এমার্জেন্সি আমাদের কত নম্বর পার্টে আছে? এমার্জেন্সি আমাদের পার্টে আছে 18 নম্বর পার্টে আছে, যেখানে আর্টিকেল কত থেকে কত আছে, ধারা বলতে পারি 352 থেকে 360 নম্বর ধারা আছে। সেখানে তিনটে মেন এমার্জেন্সির কথা বলা হয়েছে। একটা হচ্ছে 352, 356 আর হচ্ছে 360, ঠিক আছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো ন্যাশনাল এমার্জেন্সি মানে জাতীয় জরুরি অবস্থা, স্টেট এমার্জেন্সি মানে যেটাকে আমরা রাষ্ট্রপতি শাসনও বলতে পারি, আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি মানে হচ্ছে অর্থনৈতিক বা অর্থর সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি জিজ্ঞেস করা হয় যে ন্যাশনাল এমার্জেন্সি এখনও পর্যন্ত কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলোই আসে, ন্যাশনাল এমার্জেন্সি এখনও পর্যন্ত কতবার লাগু হয়েছে? মনে রাখবা 3 বার। ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা 3 বার লাগু হয়েছে এখনও পর্যন্ত। যদি বলা হয় স্টেট এমার্জেন্সি কতবার লাগু হয়েছে? 100-র বেশি,
100+, ঠিক আছে, 100 বারের বেশি লাগু করা হয়েছে। আর ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কতবার লাগু হয়েছে? একবারও হয়নি। ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি একবারও হয়নি। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় পড়ে। হ্যাঁ, আর বাকিগুলো দেখে নাও। 9 নম্বরে কী আছে? 9 নম্বরে আছে পঞ্চায়েত ব্যবস্থা, ঠিক আছে। এখানে আছে 21 নম্বরে তোমার বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ কিছু মিসলেনিয়াস টপিক আলোচনা করা হয়েছে। 4 এতে এখানে ফান্ডামেন্টাল ডিউটির ব্যাপারে বলেছে, যে মৌলিক কর্তব্যের ব্যাপারে বলা আছে। তারপরে যদি জিজ্ঞেস করা হয় যে সংবিধানের কত নম্বর সংশোধনীতে প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক পন্থ নিরপেক্ষ, যেটাকে ধর্মনিরপেক্ষ বলা হয়, অখণ্ডতা যুক্ত হয়েছে, যদি জিজ্ঞেস করা হয় তা বলবো 42তম সংবিধান সংশোধন 1976 সালে এটা করা হয়েছে, যার সংশোধনীতে প্রস্তাবনাতে এই 3টে ওয়ার্ড যুক্ত করা হয়েছে, সমাজতান্ত্রিক পন্থ নিরপেক্ষ অখণ্ডতা। কত? 42তম সংবিধান সংশোধন 1976 সাল, ঠিক আছে। এটা মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ। কারণ এখনও পর্যন্ত যদি জিজ্ঞেস করা হয়, প্রস্তাবনা একবার মাত্র শুধুমাত্র সংবিধানকে সংশোধন করেছে, একবার। প্রস্তাবনা একবারই সংশোধন করা হয়েছে, ইন্দিরা গান্ধীর সময়ে। মাননীয় ইন্দিরা গান্ধী ছিলেন সেই সময় প্রাইম মিনিস্টার, করা হয়েছে। সেই সময় এমার্জেন্সি লাগু ছিল, ঠিক আছে। সেই সময় এই 42তম সংবিধান সংশোধনে অনেক কিছু হয়, তার মধ্যে প্রস্তাবনা একটা পার্ট। প্রস্তাবনা তো একটা ছোটোখাটোই হয়, করা হয়। প্রথম নাগরিকত্ব আইন কোন সালে প্রণীত হয়? ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে সেটা হচ্ছে 1955 সালে। মনে রাখবা, 1950 সালে নয় কিন্তু, 1955 সালে। 1955 সালে প্রথম নাগরিকত্ব আইন আসে, যেখানে বলা হয় 5 রকম উপায় বলা হয় যেখানে তুমি সিটিজেনশিপ, ভারতের সিটিজেনশিপ নিতে পারবা। আর 3 রকম উপায় বলে যেখানে তোমার সিটিজেনশিপ হারাতে পারবা, তোমার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আর সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে আইন বানানোর ক্ষমতা 11 নম্বর ধারাতে বলা হয়েছে, যেটার সবচেয়ে মানে প্রাইম আছে পার্লামেন্ট ছাড়া সিটিজেনশিপ নিয়ে কোনো আইন কোনো স্টেট বা কোনো কেউ বানাতে পারবে না, কোনো রাজ্য বানাতে পারবে না। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের নাগরিকত্ব 8 নম্বরটা দেখো। ভারতের নাগরিকত্ব কোন দেশের ন্যায়, কোন দেশের মতো একক নাগরিকত্ব? একক নাগরিকত্ব হচ্ছে আমাদের ইউকের মতো নিয়েছি। ইউকে মানে ইউকে ব্রিটিশদের মতো আমাদের নাগরিকত্ব আছে। ইউএসএ কি? ইউএসএর নাগরিকত্ব হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ। ডুয়াল সিটিজেনশিপ মানে এটা একটু বুঝে নিই আমরা। ডুয়াল সিটিজেনশিপ মানে কি? যখন ইউএসএ তৈরি হয় কি না, যখন ইউএসএ যখন স্বাধীনতা পায় 1783 সালে, তখন সেখানে ছোট ছোট এলাকা ছিল। হ্যাঁ, ওই 13টির মতো ছোট স্টেট ছিল, যারা একের মধ্যে তারা চুক্তি করে, একটা চুক্তি করে যে আমরা ছোট আছি, ইন ফিউচার আমাদের কেউ অ্যাটাক করে দিতে পারে। এই চুক্তির মাধ্যমে ওরা একটা স্টেট বানায়, সেটাকে বলা হয় ফেডারেশন অফ স্টেট। ফেডারেশন অফ স্টেট, ঠিক আছে। চুক্তির মাধ্যমে যুক্ত হয় যে ইন ফিউচার যদি হয় সবাই মিলে একসঙ্গে লড়াই করব, ঠিক আছে। তো ওখানে সিটিজেনশিপ কী হলো, যে 13টা স্টেট আছে, এখন বর্তমানে স্টেট যদি বলা হয় 50টি। আমেরিকা যদি বলা হয় রাজ্য কটা আছে, 50টি রাজ্য আছে। 50টি রাজ্য আছে, এরা চুক্তির মাধ্যমে এক হয়েছে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে ডুয়াল সিটিজেনশিপ কেন, এরা 50টা রাজ্য আছে না, প্রত্যেকটা রাজ্যের জন্য ওরা আলাদা একটা আইডেন্টি কার্ড আছে, ওখানকার একটা সিটিজেনশিপ তো পাবেই, প্রত্যেকটা রাজ্যের একটা সিটিজেনশিপ, প্লাস এই একটা নির্দিষ্ট রাজ্যের, প্লাস একটা সবাই মিলে একটা কী দেশ তৈরি করেছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এই যে স্টেট অফ আমেরিকা, এটার একটা নাগরিকত্ব পাবে। সেজন্য এটা পুরো সাপেক্ষে একটা নির্দিষ্ট ছোট্ট রাজ্য হিসাবে একটা, ঠিক আছে, সেটাকে বলা হয় ডুয়াল সিটিজেনশিপ। পৌরসভা কত নম্বর অংশে রয়েছে? পৌরসভা পার্ট 9 এ। পার্ট 9 কি আছে? পঞ্চায়েত আছে। পঞ্চায়েত আছে। 9 বিতে কি আছে? কোঅপারেটিভ আছে, ঠিক
আছে। পার্ট 3-তে কী আছে? ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার আছে। তো পৌরসভা আছে কত নম্বরে? 9-এর এতে। সংবিধান 10 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর তপশিলিতে শপথ গ্রহণ কথাটি বলা আছে? আমরা জানি যদি বলা হয় মানে তপশিলি তাড়াতাড়ি রিভাইজ করতে হয়। 1 নম্বরে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, 2 নম্বরে যদি বলা হয় তাহলে বলবো বেতন ও ভাতা, 3 নম্বরে হচ্ছে শপথ গ্রহণ। 3 নম্বরে শপথ গ্রহণ, তৃতীয় নম্বরটাই শপথ গ্রহণ ব্যাপারে বলা আছে। 4 নম্বরে কী বলা আছে? 4 নম্বরে বলা আছে যে রাজ্যসভার সিট বন্টন, রাজ্যসভার সিট অ্যালোকেশন, সিট অ্যালোকেশন অফ স্টেট, রাজ্যসভা। তারপরে তৃতীয় নম্বর তো বললাম, তৃতীয় নম্বর হচ্ছে শপথ গ্রহণ। 11 নম্বরে আছে পঞ্চায়েত, যেখানে 29টি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। 5 নম্বরে আছে SC ST এদের শাসন ব্যবস্থা চালানোর জন্য কিছু বিধিনিষেধ, ঠিক আছে। এটা হচ্ছে পঞ্চমে। 10এরটা হলো 10-এর এখানে নাম্বারটা একটু মিস্টেক হয়ে গেছে। এক ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। কেন হবে? কারণ ভারতে হচ্ছে একক নাগরিকত্ব। একক নাগরিকত্বের মধ্যে অন্য দেশের নাগরিকত্ব নিলে তুমি ভারতের নাগরিকত্ব নিতে পারবে না, ঠিক আছে। তোর অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল যখন হয়ে যাবে সেটা তো কোনো যে ধারাতে বলা আছে, নিশ্চয়ই অবশ্যই বলা আছে, সেটা হচ্ছে 9 নম্বর ধারাতে, ঠিক আছে। আর বাকিগুলো কী আছে? বাকিগুলো একটু দেখে নাও। 6 নম্বর ধারাতে বলা আছে, 5 থেকে ধরো। 5 নম্বরে বলা আছে যে ইন্ডিয়াতে যে জন্মগ্রহণ করেছে সে স্বাধীনতার পরে বা একটা ডেট দিয়েছিল, এই ডেটের পরে যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারা ভারতীয় হওয়ার যোগ্য। 6 নম্বরে কী বলছে? বলছে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে তারা কিভাবে মানে নাগরিকত্ব পাবে সেটা বলা আছে। 7 নম্বরে কী বলা আছে? ইন্ডিয়া থেকে একটা ডেটের আগে পাকিস্তানে চলে গেছিলো, কিন্তু পাকিস্তানে না থাকতে পেরে আবার সেই ইন্ডিয়াতে এসছে, সেটা হচ্ছে 7 নম্বরে বলা আছে। ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেনি, ইন্ডিয়ান অরিজিন, তার বাবা কিংবা মা বা মানে দাদু দিদা জন্মগ্রহণ করেছে, সেও ভারতে নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এটা 9 নম্বরে বলা আছে যে তোমার এটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। 9 নম্বর কি? তোমার বাতিল হয়ে যাবে কথাটা বলা আছে। 11 নম্বর কি বলছে? সংবিধান সংশোধন কত নম্বর ভাগ বা পার্ট, কত নম্বর ভাগ বা পার্টে বলা আছে? আমরা যদি পার্ট দেখি, পার্টের মধ্যে আমরা জানি সংবিধান সংশোধন যেটা আছে সেটা 20 নম্বর পার্টে আছে। বাকিগুলো কী আছে সেটা দেখে নিই। 17 নম্বরে আমাদের বলতে পারি ল্যাঙ্গুয়েজ, ভাষা। তারপরে কি 18 নম্বরে আমরা একটু আগে বললাম, কি বললাম? এমার্জেন্সি মানে হচ্ছে জরুরি অবস্থা, যেখানে 352 থেকে 360 অবধি। 19 নম্বরে কি? 19 নম্বরে বলা আছে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরদের বিশেষ পাওয়ার দেওয়া আছে, তাদের কিছু বিশেষ সুবিধা দেওয়া আছে, সেটা হচ্ছে 19 নম্বর ধারায়। 17 নম্বরে যে আছে এটা 19 নম্বরের ধারা যদি যখন বলবো তখন এই 361 থেকে 367। আর 20 নম্বরে যেটা আছে সংবিধান সংশোধন, এর ধারা যদি জিজ্ঞেস করে তাহলে বলবো 368 নম্বর ধারা। ল্যাঙ্গুয়েজ 17 নম্বর ল্যাঙ্গুয়েজ যদি জিজ্ঞেস করে, ল্যাঙ্গুয়েজে যদি বলা হয় কত নম্বর ধারা, তাহলে হলো 343 থেকে 351 নম্বর ধারা, ঠিক আছে। 351 নম্বর। হ্যাঁ, এখানে বলুন একবার, এখানে কিন্তু 17 নম্বর ধারাতে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? 2টো, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ইংলিশ, মনে রাখবা। কিন্তু যে যত রকম সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট যে কথায় যে ভাষায় কোনো কাজ করবে সেই ভাষাটা একদম ফিক্সড করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এটা নীতি, এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের কোশ্চেন। শিক্ষায় প্রতি বছর 1 লক্ষ টাকা নিবেশ করতে হবে, সেটা কত নম্বর প্রতি বছর করতে হবে, কত নম্বর ইসে করেছে? 1813 সালে, ঠিক আছে। আর এখানেই বলা হয়েছিল যে 13 নম্বর আর কি বলা হয়েছিল যে 20 বছরের জন্য তোমাদের 20 বছরের জন্য আবার যে রাজত্ব সেটা তুমি বাড়াতে পারো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলেছিল ব্রিটিশ সরকার। আর কি বলেছিল? 1 লক্ষ টাকা নিয়োগ, হ্যাঁ, যে ব্যবসা বাণিজ্য করার মনোপলি এখানে নষ্ট করেছিল, বলেছিল তোমরা শুধুমাত্র ব্যবসা করছিলে, তোমরা ছাড়াও আর এবার অন্যান্য ইউরোপিয়ান কোম্পানিগুলো ব্যবসা বাণিজ্য করতে পারবে,
ঠিক আছে। আর এখানে খ্রিস্টান মিশনারিদের ভারতের অফিসিয়ালভাবে অ্যালাউ করে দিয়েছিল যে খ্রিস্টান মিশনারি আসবে, ধর্মান্তর করলে করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কী বললাম, শিক্ষায় 1 লক্ষ টাকা 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া, মনোপলি শেষ, কিন্তু 2টো মনোপলি রেখে দিয়েছিল। একটা হচ্ছে চা শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিক্রি করবে, ও চায়নার সঙ্গে যে ব্যবসা বাণিজ্য, মানে যেটা ওপিয়াম ব্যবসা বাণিজ্য হতো, ঠিক আছে, আফিং, তো ওটা শুধুমাত্র কে করবে, শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। তো এই দুটো বাদে, চা আর চায়নার সঙ্গে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বাকি ক্ষেত্রে ওরা করতে পারে। বাকিগুলো ইনডেপথ করতে হবে না এখন। দেখো, যদি বলা হয় প্রত্যক্ষ নির্বাচন এসেছিল, ডাইরেক্ট ইলেকশন এসছে 1919 সালের, এটা ডাইরেক্ট ইলেকশন। তার আগে ইলেকশন চালু হয়ে গেছিলো, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন, সেটা হচ্ছে 1892 সালে। পরোক্ষ নির্বাচন বা ইনডাইরেক্ট ইলেকশন চালু হয় কোন আইনে, 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে ইনডাইরেক্ট ইলেকশন চালু হয়েছিল। ঠিক আছে, ডাইরেক্ট ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন দেখে প্রশ্ন আছে, কোন কেস মানে আইন কেস এগুলো হয় না, সেগুলো কোন কেসের পর প্রস্তাবনা যেটা আছে আমাদের প্রিয়াম্বল, সেটা সংবিধানের অংশ হিসাবে গণ্য করা হয়? শঙ্করী প্রসাদে গণ্য করা হয় না, গোলকনাথ কেসেও গণ্য করা হয় না, বেরুবারি কেসেও বলেছিল কি নোট, বলেছিল এটাকে কি নোট, একটা গুরুত্বপূর্ণ নোট, কিন্তু এটা সংবিধানের অংশ নয়। কেশবানন্দ ভারতী কেসে বলেছিল যে হ্যাঁ, এটা প্রিয়াম্বল হচ্ছে ভারতের অখণ্ড অংশ। ঠিক আছে, আর্টিকেল 1 কী বলা হয়েছে, বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। যে বলছে যেটা ইন্ডিয়া সেটাই হচ্ছে ভারতের দুটি নাম বলেছে, একটা ইন্ডিয়া বলেছে, একটা ভারত বলেছে, দুটোই নাম, সেটা একটা ইউনিয়ন অফ স্টেট। তো ইউনিয়ন অফ স্টেটের মানে কি, বলছে ইউনিয়ন অফ স্টেটের মানে অনেক কিছু, মানে এর অর্থ হচ্ছে কোনো স্টেট, প্রথম কথা, চুক্তির মাধ্যমে যুক্ত নেই, ও একটাই আছে, ইন ফিউচার যদি কোনো রাজ্য ভেঙে যাবে ভাঙতে পারবে না, ওর সঙ্গে ভারতের সঙ্গে থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, ইউনিয়ন অফ স্টেট হলো। তারপরে হচ্ছে যে এর মধ্যে যতগুলো স্টেট আছে, যতগুলো রাজ্য আছে, সব রাজ্যগুলো পড়ে আছে, যত রকম কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পড়ে আছে, আর এমন কোনো রাজ্য, এমন কোনো দেশ যেটা ভারতের অংশ নয়, ইন ফিউচার হয়তো ভারত সেটাকে অধিকৃত করবে, সেটাও কিন্তু এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তো অধিকৃত সব কিছু নিয়েই কিন্তু এটা হচ্ছে, তাহলে সব রাজ্য, সব কেন্দ্রশাসিত অঞ্চল আর সব অধিকৃত, তাহলে অল 3। ঠিক আছে, মনে থাকবে। সংবিধান কবে গৃহীত হয়? সংবিধান গৃহীত হয় দুটো দিন, এটা মনে রাখবা, সংবিধান কবে গৃহীত হয়, সংবিধান কবে কার্যকর হয়। সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে, যেদিনকে 11তম সেশনের লাস্ট দিন ছিল, এই দিনকে বলা হলো যে আমাদের সংবিধান আজকে গৃহীত করলাম। যেই কথাটা কিন্তু প্রিয়াম্বেলেও লেখা আছে, প্রিয়াম্বেলেও উল্লেখ করা আছে যে আমরা এই দিনটাতে গ্রহণ করলাম। আচ্ছা, তো এই 11তম সেশনের শেষ দিন ছিল এটা, আর এই দিনটা যেহেতু সংবিধানটা কমপ্লিট হয়, সংবিধান গৃহীত হয়, সেজন্য এই দিনটাকে বলা হয় সংবিধান দিবস, সংবিধান ডে, সংবিধান দিবস। ঠিক আছে, যদি বলা হয় 11তম সেশন, আমাদের যদি সেশন কতগুলি হয়েছিল, 11টি সেশন হয়েছিল অফিসিয়ালি সংবিধান সভার 11টি সেশন হয়েছিল। 11টি সেশনের মধ্যে 11তম সেশনটা শেষ হয়েছিল এই তারিখে, 26 তারিখে, সেজন্য ওটা। এই যদি বলে আনঅফিসিয়ালি আরেকটা সেশন হয়েছিল, সেটা হচ্ছে 24শে জানুয়ারি 1950 সালে, 24শে জানুয়ারি 1950 সাল। ঠিক আছে, হ্যাঁ, তো এটা মনে রাখবা, 24শে জানুয়ারি 1950 সালে একটা আনঅফিসিয়ালি একটা সেশন হয়েছিল, যেদিনকে ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং, আর আমাদের যে প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্টের পদটা, সেদিনকে কিন্তু কার্যকর হয়ে যায়। জাতীয় সঙ্গীত, জাতীয় গীত ও রাষ্ট্রপতির পদটা সেদিনকে কার্যকর হয়। যেদিনকে 1949 সাল আছে, 1949 সালে
ইলেকশন কিন্তু চালু হয়ে যায়, ইলেকশন কার্যকর হয়ে যায়, ট্রান্সপোর্ট কার্যকর হয়ে যায়, কমিউনিকেশন কার্যকর হয়ে যায়। এই দিনেও কিন্তু 3-4টে কার্যকর হয়ে গেছিলো, যে এই দিনে আজকে গৃহীত হলো কার্যকর বলে। কার্যকরের জন্য সব কিছু কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, কিন্তু কিছু কিছু জিনিস ইলেকশন, নির্বাচন, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন এগুলো 26শে নভেম্বর চালু হয়ে গেছিলো। আর 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় সঙ্গীত, জাতীয় গীত আর রাষ্ট্রপতি এসব পদগুলো কার্যকর হয়ে গেছিলো। সংবিধানের কোন অংশ, সংবিধান কোন অংশ হবে না এটা? সংবিধান কার্যকর কবে, কার্যকর কবে হয়, কার্যকর কবে হয়, ইফেক্ট কবে হয়? তাহলে বলবো আমরা 26শে জানুয়ারি 1950 সাল। 26শে জানুয়ারি 1950 সাল হওয়ার পেছনে কারণ আছে, যেদিনকে কমপ্লিট হলো সংবিধানটা সেদিনকে তো কার্যকর করতে পারতো। সেদিনকে কার্যকর না করার কারণ হচ্ছে জওহরলাল নেহরু কী বলছে? বলছে একটা লাহোর সেশন করেছিলাম, মনে আছে? 1929 সালে, 1929 সালে একটা লাহোর সেশন হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু, প্রেসিডেন্ট ছিলেন, সেই কংগ্রেসের সেশনটার প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। সেই লাহোর সেশন, যে কোনো মনে রাখবা, কংগ্রেসের সেশন ডিসেম্বর মাসের শেষের দিকে হয়, 28 তারিখ, নয়তো 29 তারিখ, নয়তো 30 তারিখ, নয়তো 31 তারিখ, 2-3 দিন করে হয়, ঠিক আছে? তো এই ডিসেম্বরের দিকে হলো। এর কিছুদিন পরে 26শে জানুয়ারি 1930 সালে 26শে জানুয়ারি 1930 সালে জওহরলাল নেহরু ওনার ড্যাডের কথা, মতিলাল নেহরুর কথা না মানতে পেরে, মতিলাল নেহরু চেয়েছিলেন যে ডোমিনিয়ন স্ট্যাটাস, হ্যাঁ, মানে ডোমিনিয়ন স্ট্যাটাস মানে একটা রাজত্বের ক্ষেত্রে সব কিছু মানে ভারতীয়রা করবে, কিন্তু ওপরে যে থাকবে সে হচ্ছে ব্রিটিশ। এটা কিন্তু জওহরলাল নেহরুর পছন্দ হয়নি, এটাকে ডোমিনিয়ন স্ট্যাটাস বলে। সেই কারণে এই লাহোর সেশনে বলেছে যে ওই 26শে জানুয়ারি সেদিনকে একটা পূর্ণ স্বাধীনতা দিবস পালন করা হয়, আর বলা হয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়, রবি নদীর তীরে, লাহোরে রভি নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, আর এদিকে পূর্ণ স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে জানুয়ারি 1930। এই দিনটাকে স্মরণীয় করার জন্য বললো যে আমরা তৈরি করেছি, ঠিক আছে, কিন্তু 2 মাস, এতদিন যখন ওয়েট করে নিয়েছি তখন 2 মাস আমরা আরও ওয়েট করব, যেটাকে কার্যকর করাতে, যেন সারা জীবন আমাদের এই স্পেশাল ডেটটা মনে থাকে যে আমরা স্বাধীনতা আগেই মানিয়ে নিয়েছিলাম এই ডেটে, ঠিক আছে? সেই জন্য এই দিনটাকে কী দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি যেদিনকে কার্যকর হয়েছিল সেদিনকে মনে রাখবা, সেই দিনটাকে আমরা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন করাই, প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি 26শে জানুয়ারি। আর এটা সংবিধান দিবস। তারপরে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যেটা আমাদের প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট, নাগরিকত্ব আইন অনুযায়ী ন্যাচারালাইজেশনের মাধ্যমে, ন্যাচারালাইজেশন মানে সাধারণভাবেই কেউ যদি ভারতীয় নাগরিক হতে চায় তাহলে সে হতে পারবে, কিন্তু তাকে কত বছর ভারতে কাটাতে হবে? অবশ্যই তাকে কাটাতে হবে 12 বছর, কিন্তু অবশ্যই তার 15 বছরের ক্রাইটেরিয়ার মধ্যে, যেহেতু এখানে জিজ্ঞেস করেছে, টোটাল যদি বলতো যে টোটাল কত বছর কাটাতে হবে, তাহলে আমরা 15 বছরই বলতাম, কারণ এর সিস্টেম হচ্ছে 1 থেকে 14 অবধি। এই 1 থেকে 15 বছরকে এইভাবে ভাঙবো, এদিকে 14 বছর, এদিকে হচ্ছে 1 বছর। এই 14 বছরের মধ্যে একে 11 বছর কাটাতেই হবে, মানে যেই দেশের লোক সেই দেশে আসা যাওয়া করলে কোনো সমস্যা নেই, কিন্তু 15তম বছরটা পুরোটাই কাটাতে হবে। মানে এখানে 1 বছর, এখানে 11 বছর, প্লাস 12 বছর জানে হয়, প্লাস জানে 12 বছর জানে কাটাতে হয়, সেইভাবে কিন্তু ন্যাচারালভাবেই অ্যাপ্লাই করবে, তারপরে কিন্তু নাগরিকত্ব পাবে, তার আগে পাবে না। এটা দীর্ঘতম হবে না, বৃহত্তম হবে। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান, যেখানে আমরা 60টা দেশের সংবিধানকে ঘেঁটে বুঝে যেটা ভালো হবে, মানে ভারতীয়দের সাপেক্ষে সেই ভালো জিনিসকে লক্ষ্য করে আমরা ভারতীয় সংবিধান বানিয়েছি, মনে থাকবে। এই যে লিখিত সংবিধান আর অলিখিত সংবিধানের মধ্যে ডিফারেন্স কি?
লিখিত সংবিধান মানে লেখার সঙ্গে সঙ্গে তোমার পুরো বাইন্ড থাকবে, প্রতিটা ওয়ার্ড পাই টু পাই থাকবে। যদি বলা হয় প্রথম লিখিত সংবিধান কোন দেশের, যদি জিজ্ঞেস করা হয় প্রথম লিখিত সংবিধান কোন দেশের, তাহলে বলবো আমেরিকা। এই যে লিখিত সংবিধানের এই কনসেপ্টটা আমরা নিয়েছি আমেরিকা থেকে, লিখিত সংবিধানের যে কনসেপ্ট আমরা নিয়েছি আমেরিকা থেকে। ইউকেতে যেটা আছে, ইউকে যে ব্রিটিশদের সংবিধান, সেটা কিন্তু লিখিত নয়, অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান মনে রাখবা, ব্রিটিশদের সংবিধান অলিখিত, আমেরিকার সংবিধান লিখিত, ঠিক আছে। ভারতের সংবিধান লিখিত সংবিধান। কোথা থেকে নিয়েছি কনসেপ্ট? আমেরিকা থেকে। মূল সংবিধানে মূল সংবিধান সেটাকে বলে যেই সংবিধানটা নব্য মানে নতুন নতুন জন্ম হওয়া সংবিধান, মানে 26শে জানুয়ারি 1950 সালটা যেই দিনটাতে এই সংবিধানের ওপর কোনো না কোনো কলম চলেনি, মানে একদম বাচ্চা, ঠিক আছে, যেখানে কলম কোনো চলেনি, 26শে জানুয়ারি 1950 সাল। এই দিনে অষ্টম তফসিলে কয়টি ভাষা ছিল? বলবো 14টি। অবশ্যই মনে রাখবা 14টি ভাষা ছিল। আস্তে আস্তে এখন বর্তমানে যদি বলা হয় 2026 অনুযায়ী বলবো 22টি ভাষা। 14 থেকে 22টা কীভাবে হলো? 14 প্রথমে একটা যুক্ত হলো, তারপরে 3 যুক্ত হলো, তারপরে 4 যুক্ত হয়েছে, যেটা 15তম ভাষা। 21তম সংবিধান সংশোধন, যে 3টি ভাষা, সেটা হচ্ছে 71তম সংবিধান সংশোধন। যেটা পরে 4টি ভাষা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে 92তম সংবিধান সংশোধন যুক্ত হয়েছে 1967 সাল, 1992 সাল আর 2003 সাল। তো এখানে হয়েছে সিন্ধি ভাষা, এখানে হচ্ছে কোঙ্কনি, মণিপুরি, নেপালি ভাষা, এখানে হচ্ছে বোরো, ডগরি, মাইথালি, সাঁওতালি ভাষা। তাহলে কি বললাম? সিন্ধি 15তম ভাষা, তারপরে কোঙ্কনি, মণিপুরি, নেপালি হচ্ছে তারপরে ভাষা, বোরো, ডগরি, মাইথালি, সাঁওতালি। বোরো, ডগরি, মাইথালি, সাঁওতালি হচ্ছে ভাষা, এটা যুক্ত করা হয়েছে দিয়ে আমাদের 22টা ভাষা বর্তমানে আছে। বর্তমানে কত? 22টা ভাষা বর্তমানে। কিন্তু মূল সংবিধান যদি বলে, সেই জন্য আমি মূল সংবিধান লিখে দিয়েছি একটু করে। মূল সংবিধানে কিন্তু 14টা ভাষাই ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবা, মূল সংবিধান যে ভাষা ছিল 14টা, সেই অনুযায়ী কিন্তু আমাদের যখন মানে 1956 সালে দেশের মধ্যে আমাদের যে রাজ্যগুলো ভাগ হয়, 1956 সালে একটা আইন পাস হয়, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 সাল। সেখানে কিন্তু ওই ভাষাভিত্তিক 14টা ভাষার কারণে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। এই ভাষাভিত্তিক ভাষা প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল, ওটা আরও ব্যাপার আছে। তারপর দেখো 1909 সালের আইন অনুযায়ী প্রথম ভারতীয় যিনি গভর্নরের কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে সদস্য ছিলেন, কাউন্সিল এখানে লিখে নেবে, এক্সিকিউটিভ কাউন্সিলের হেড ছিলেন মানে সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। প্রথম ছিলেন, ফার্স্ট যিনি ছিলেন এক্সিকিউটিভ কাউন্সিল। গভর্নর এক্সিকিউটিভ কিন্তু এখনও কেউ চান্স পায়নি, গভর্নর এক্সিকিউটিভ চান্স পায়নি, সব লেজিসলেটিভ আগেই চান্স পেয়েছিল। প্রথম গভর্নরের লেজিসলেটিভে চান্স পেয়েছিল 1861 সালে। 1861 সালে সেখানে 3 জন ব্যক্তি ছিলেন, ঠিক আছে। রাজা, বেনারসের যে রাজা ছিল সে, পাতিয়ালার যে মহারাজা ছিল সে পাতিয়ালার সে, আর ছিল স্যার ঢিনকার রাও। বেনারসের রাজা, পাতিয়ালার মহারাজা আর স্যার ঢিনকার রাও, এ তখন লেজিসলেটিভের পার্ট ছিল। কিন্তু এক্সিকিউটিভের পার্ট প্রথম কে হয়? এক্সিকিউটিভ পার্ট হয় সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। সংবিধান সভার প্রথম নির্বাচিত সদস্য কে ছিলেন? এখানে কথা কিন্তু নির্বাচিত কথাটা আছে, হ্যাঁ, একটু দেখে শুনে অ্যান্সার দেবে। হ্যাঁ, আর এটাকে সচ্চিদানন্দ সিনহা। তুমি বলবে এটা তো নির্বাচিত নয়, অবশ্যই রাজেন্দ্র প্রসাদ। এটা সেই জন্য তো মনে রাখবে, এটা যদি বলা হয় প্রথম সংবিধান সভার প্রথম মানে প্রথম সদস্য কেন হবে, এটা একটু কারেকশন করে নেবে, সদস্য নয়, সভাপতি, ঠিক আছে। সংবিধান সভার প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ।
যদি জিজ্ঞেস করা হতো প্রথম সভাপতি কে ছিলেন, তাহলে বলতাম সচ্চিদানন্দ সিনহা। প্রথমে যেটা হয়েছিল সেটা নির্বাচন হয়নি, প্রথমে যেটা একটা হয়েছিল সেটা হচ্ছে নির্বাচিত হয়নি, একটা ফ্রেঞ্চ মডেল একটা ইউজ করা হয়েছিল, যেখানে সবচেয়ে সিনিয়র ব্যক্তি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, সেই সিনিয়র ব্যক্তি অনুসারে তাকে দিয়ে দেওয়া হয়েছিল, মনে রাখবে এটা। আর কে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে প্রথম নির্বাচিত, সেই জন্য 9 ডিসেম্বর 1946 সালে ইনি হয়েছিলেন। তার দুদিন পরেই 11 ডিসেম্বর 1946 সালে 1946 সালে নির্বাচন হয়। নির্বাচনে রাজেন্দ্র প্রসাদ কিন্তু জিতে যান। কোন রাজেন্দ্র প্রসাদ? ইনি হচ্ছেন আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি, ইনি হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। নিবন্ধীকরণ হবে, নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন একই জিনিস। রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব নিতে হলে বা পেতে হলে ভারতে কত বছর থাকতে হয়? 7 বছর। এখানে কিন্তু নিয়ম হচ্ছে 7 বছর যদি তুমি কন্টিনিউ থাকো নিবন্ধীকরণের মতো, সেখানে তুমি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, মনে রাখবে। তো এটা হচ্ছিল তোমাদের 25টা, একটা 10-এর এ ছিল সেই জন্য। আর কোশ্চেন নিয়ে আশা করি হ্যাঁ প্র্যাকটিস করতে থাকো, এই কোশ্চেনগুলো বিশাল ইম্পর্ট্যান্ট, মনে রাখবে।